আরে এগুলি কি সব দুধ? হ্যাঁ সব দিতে হয় গাভীর দুধ। গাভীর দুধ? হ্যাঁ দেড়শাল, সব দেড়শাল। ও মানে দেশি গরুর হ্যাঁ হ্যাঁ সব দেশি দুধ। গরু। লিটার কত করে বিক্রি করেন এগুলো? কোথায় বিক্রি করেন? আঙ্গুর বর্তমান 40-42 টাকা খেতেছি। আপনার গরু কয়টা? গরু আছে 15টা। এমন চিত্র দেখে মনে হতে পারে গ্রাম বাংলার 80 কিংবা 90-এর দশকে হারিয়ে যাওয়া এক চিত্র। আমার পেছনে এখানে ব্রহ্মপুত্রের মেন শাখা। আমরা এখন রয়েছি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার। ব্রহ্মপুত্রের বুক চিরে উত্তরের আকাশে নিচে ভেসে আছে এক টুকরো জীবন। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার উত্তরের চর। এখানে নদী শুধু জলধারা নয়, নদী এখানে মা, নদী এখানে ভাঙনের নির্মম ইতিহাস, আবার নদী মানুষের শেষ আশ্রয়স্থল। এক সময় নদীপথে ছিল পালতোলা নৌকার রাজত্ব। 90-এর দশকের সেই নৌকাগুলো আজও কোথাও কোথাও স্মৃতির মতোই ভেসে বেড়ায় ব্রহ্মপুত্রের বুকে। সাদা পাল তুলে বাতাসের সঙ্গে লড়ে চলা সেই নৌকাগুলো যেন চর বাংলার ইতিহাস, মানুষের সংগ্রাম আর হারিয়ে যাওয়া সময়ের নীরব সাক্ষী হয়ে আজও টিকে রয়েছে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার উত্তরের চরে। নদীর পাড়ে মহিষের ঘর। আসলে এটিকে মহিষের ভাওর বাড়ি বললেও ভুল হবে না। দেখুন, ছোট্ট করে একটা টিনের শেড করা, তার নিচে এই পাশে খড় দেওয়ার মানে আউড়ির ব্যবস্থা করেছে। সামনেই মহিষের বাচ্চা বাঁধা। এই মহিষগুলো আসলে মাত্রই ঘাস খেয়ে ঘরে ফিরলো। আর ওই যে লাল যে বালতিটা, ওইখানে আসলে মহিষের দুধ সংগ্রহ করা। এই মহিষের যিনি মালিক, সে আসলে এই মুহূর্তে এখানে নেই। সে আসলে আমরা তার সাথে কথা বলবো এবং মহিষের যে দুধ সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। বেশ কয়েকটি মহিষ সারিবদ্ধভাবে রাখা। এই মহিষগুলো আসলে এখানে আরও প্রায় 1 মাসের মতো অবস্থান করবে। এখানে মহিষগুলো রাত্রিতে থাকে এবং সারাদিন চরের তৃণভূমিতে ঘাস খায়। আমি মনে করেন যে 150 বিঘা জমি আছে এই চর অঞ্চলের মধ্যে। আর এই চরে আছে শিকারপুর চরে আছে, তারপরে আপনার তারাবার চরে আছে। এই চরে কি ধরনের ফসলের আবাদ সবচেয়ে বেশি হয়? ভুট্টা বেশি হয়, চিনা হয়, তারপরে আপনার পেঁয়াজের আবাদ হয়, আর এই কাউন হয়, এই ধরনের আবাদ হয়। আপনার জমি জমা কি এখনো নদীতে আছে? এখনো নদীতে আছে। আমরা আপনার সাথে গল্প করতে করতে যেটি শুনলাম যে আপনাদের বাড়ি ঘর আগে ছিল এই নদীর পাড়ে। নদীর পাড়ে। এটা কি নদী ভাঙনের কবলে পড়ে ভেঙে গেছে? নদী ভাঙনের কবলে পড়ে ভেঙে গেছে। এখন কোথায় আছেন? এখন ওই যে চরনদী দিয়ারা হাই স্কুলে বলে একটু জায়গা কিনে নিয়ে আবার তো চরে আসবেন? আবার চরে আসবো। হ্যাঁ, এই বন্যার পরেই আসবো। আচ্ছা, এটা তো হচ্ছে ব্রহ্মপুত্রের মেন শাখা। মেন শাখা। এইটাতে এখন কি ধরনের মাছ পাওয়া যায়? এইখানে আপনার সিজনে ইলিশ পাওয়া যায়, আইর মাছ পাওয়া যায়, তারপরে চিংড়ি মাছ পাওয়া যায়। ওই গলদা চিংড়ি নাকি দেশি চিংড়িগুলা? দেশি চিংড়িগুলা। আচ্ছা আচ্ছা। এই ধরনের মাছ। আমরা এখন অবস্থান করছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার খরস্রোতা ব্রহ্মপুত্রের এপারের এক দুর্গম চর উত্তরের চর। আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবনচিত্র, সেই সাথে এই জনপদের রূপ বৈচিত্র্য। এই পাশে চরে আপনারা মূলত কি ধরনের আবাদ করতেছেন আর কি? এই ধরনের পেঁয়াজ। হ্যাঁ, ভুট্টা কাটছি, কাউন দিচ্ছি, চিনা বলছি। তারপর আপনার যে শাকপাতারি দিচ্ছি আমি। বাইক হয়ে যাইতেছেন ওখানে তাহলে তো আপনি এখান থেকে অনেক হাঁটতে হবো। অনেক ওখানে লাউ আছে। আর তারপর আপনার এই লাউ পালং শাক করছি, মানে শাকসবজির আবাদ করছি। তাই ওখানে কোনো বাওয়ার বাড়ি করেন নাই?
কোনো ভাওয়ার বাড়ি করার নাই? বাবার বাড়ি, হ্যাঁ হ্যাঁ বাবার বাড়ি তো এই পাশে আছে উঁচাই, কিন্তু আগামী করবো তাই। আগামী করবো, বাবার বাড়ি আছে ঘর দিলাম। এই পাশে যেতে মঞ্জুরুল ভাইরে চিনেন? মঞ্জুল ভাই, হ্যাঁ হ্যাঁ চিনি। মঞ্জুরুল ভাই মাঝে মধ্যে ফোন টোন দেয়। পোয়াতো ভাই। নদে এসেছে মহিষের পাল। মূলত এই পালে মহিষের সংখ্যা 200-রও অধিক। তবে এখানে মহিষ আছে 20টির মতো। বাকি মহিষগুলো চরের অন্য প্রান্তে ঘাস খাচ্ছে। এই পালটাকে নিয়ন্ত্রণ করে 4-5 জন রাখাল, যারা 24 ঘন্টা এই মহিষগুলোর রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ত। চরের অন্য প্রান্তে তারা তাঁবু গেড়েছে, সেখানে মহিষগুলোকে নিয়ে তারা রাত্রি যাপন করে। রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই তাদের এই ছোট্ট তাঁবু ঘরে। আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেই তাঁবু ঘরে থেকে মহিষের পালে যে রাখালরা থাকে, মহিষের পাল রক্ষণাবেক্ষণের কাজে, তাদের সাথে তাদের জীবনচিত্র দেখাতে। অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আমরা সেই জিনিসটি সামনে তুলে নিয়ে আসব। ভোরের কুয়াশা সরতে না সরতেই দূরে দেখা যায় পালতোলা নৌকা। সময় বদলেছে, পৃথিবী এগিয়েছে বহুদূর, তবুও ব্রহ্মপুত্রের বুকে কোথাও কোথাও আজও টিকে রয়েছে 90-র দশকের সেই চিরচেনা বাতাসে ভর করে চলা পুরনো এক টুকরো অতীত। আপনারা তো আবাদ মৌসুম করছেন না চরে? ভুট্টা টুট্টা লাগাইছেন না এবার? বাদাম লাগাইছিলেন? আচ্ছা, আমরা চাচিদের মুখে যেটি শুনলাম, তারা বাদাম, ভুট্টা সহ নানা ধরনের ফসলের আবাদ করেছিল। কি ডিম রান্না হবে না? ডিম আর এটা কি ভাত? এখানে দুপুরের খাবার? আত্মীয় আসছে, যাক মাশাআল্লাহ। না ধন্যবাদ, আমরা খাবো না। দুর্গম এক চরের বাড়ি। একটু আগে আমরা যেটি বলছিলাম, কুড়িগ্রামের এই দুর্গম চরাঞ্চলে মানুষের মাঝে বিরাজ করে বন্যার আতঙ্ক। প্রতি বছরই যখন বন্যা হয় তখন এই বাড়িঘরগুলো বন্যার পানিতে ডুবে যায়, কখনো ভাসিয়ে নিয়ে যায় ভয়ঙ্কর বন্যায়। আমরা যে বাড়িটিতে আছি তাদের কথাই যেটি আমরা বুঝলাম, তারা বর্ষাকালে আসলে এই বাড়িঘর ছেড়ে চলে যায় ওপারের কায়েম জায়গাতে। এই বাড়িও তার ব্যতিক্রম নয়। বাড়িতে মেহমান এসেছে, হচ্ছে রান্নাবান্না। বর্ষাকাল আর কয়েকদিন পর শুরু হবে, আকাশে মেঘের ঘনঘটা। বন্যার আতঙ্ক এই মানুষগুলোর মাঝে ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা যখন নদী পার হচ্ছিলাম তখন যেটি লক্ষ্য করলাম, নদীতে নতুন পানি এসেছে। কয়েকদিনের ছোটখাটো বৃষ্টিতে নদীতে নতুন পানি। আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, এই যে বাড়ি, এটি হচ্ছে তার গোয়াল ঘর, গবাদি পশু রাখার জায়গা। বেশ বড় একটি গোয়াল ঘর। কুড়িগ্রামের এই চরাঞ্চলগুলোতে কৃষিকাজের পাশাপাশি প্রতিটি বাড়িতেই রয়েছে গবাদি পশু, যেমন রয়েছে গরু, মহিষ, ভেড়া, ছাগল থেকে শুরু করে হাঁস মুরগি। প্রতিটি পরিবারের অর্থনীতির বড় একটি যোগান আসে এই গবাদি পশু থেকে। সামনের যে পরিবারটি, এটি একদমই গৃহস্থ পরিবার। গোসল শেষে এখন মহিষ উঠে যাচ্ছে মাঠে ঘাস খাওয়ার জন্য। এটাই হচ্ছে এই পাশে ব্রহ্মপুত্র নদ, আর ব্রহ্মপুত্র নদে গোসল শেষ করে এখন মাঠের দিকে যাচ্ছে মহিষগুলো। কত সুন্দর আমাদের এই গ্রাম বাংলা। উপরে মেঘলা আকাশ আর নিচে সবুজ ঘাস। আমরা যে সবুজ ঘাসগুলো দেখছি এগুলো হচ্ছে বাদামের গাছ। বাদাম সহ আরও বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে এই সবুজ মাঠটিতে। সামনেই অনেকগুলো ছাগল ঘাস খাচ্ছে। এক পাশে মহিষ, অন্য পাশে গরু, আর সামনে ছাগল। সবুজের মাঝে এই দৃশ্যটি যে কতটা সুন্দর তা আসলে বলার অপেক্ষা রাখে না। এজন্য কোনো রং তুলিতে আঁকা ছবি যে কোনো নান্দনিক দৃশ্যকে হার মানাবে
গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য। আর পরে যে নয় 30-40 টাকা নেব, 30-40 টাকা হবে। 30-40 টাকা নেব। আজকে তো আপনাদের হাট বার না? হ্যাঁ ওই 9 টাকা। কি বেগুনও নিবেন? হ্যাঁ কিন্তু বেগুনের তো অবস্থা ভালো না, ভালো না। পোকা বেগুন হয়ে গেছে না? বেগুন এগুলা কত করে কেজি হবে? 30 টাকা দিবে দাদা, 20 টাকা 30 টাকা। তারপরে তো দাম ভালোই। নদী ভাঙনের শিকার হয়ে অন্য চর থেকে এসে নতুন বসতি স্থাপন করছে রফিক ভাই। এগুলা কি সন বেড়া বানাইতেছেন? বেড়াগুলা লাস্টিং করে কেমন? এগুলো তেমন লাস্টিং করে না, 1-1.5 বছর। 1-1.5 বছর না? এর কি মাঝখানে শুলাও আছে? ছোলা আছে তারপরে মাঝখানে শুলা, দুই পাশে হচ্ছে উপরে এক সাইডে ছোলা, এই সনগুলা তো সিজনে কাইটে রাখেন, পরে আবার কাজে লাগে না এগুলো। সেজন্য সব কেটে রাখি, পরে সময় মতো। এটা সন বা কাশ্যা অনেকে বলে না? ওই ফোন কাইছে একই একই। একই। আচ্ছা আচ্ছা। এ কি বাড়ি আপনারই? ঠিক আছে না আল্লাহ দিলে। হ্যাঁ করে বান ঘুরে দাও। নতুন আসছেন এই চরে? আপনাদের কি নদী ভাঙছে এখানে? চর জনপদের মানুষগুলো বেশি স্বপ্ন দেখতে জানে না, কারণ তাদের স্বপ্নের মাঝে লুকিয়ে থাকে নদী ভাঙনের আতঙ্ক, মঙ্গার ক্ষুধা আর অনিশ্চিত আগামী। তবুও সন্ধ্যা নামলে উঠোনে বসে গল্প হয়, শিশুরা দৌড়ায় বালু চড়ে, আর দূরের কোনো ঘর থেকে ভেসে আসে ভাটিয়ালি সুর। দুঃখ এখানে নিত্যদিনের সাথী, কিন্তু জীবন থেমে থাকে না কখনো। পাশের ক্ষেতগুলোতে ভুট্টা উঠালেও আর তার পাশের ক্ষেতে ভুট্টা এখনো উঠানো হয়নি। যদি দেখাই, ভুট্টা এখনো গাছেই রয়েছে। দেখাই হচ্ছে ভুট্টার ভেতরের অবস্থান। মাশাআল্লাহ খুব সুন্দর ভুট্টার আবাদ হয়েছে। ব্রহ্মপুত্র পাড়ের এই অঞ্চলগুলোতে আসলে ভুট্টা সহ নানা ধরনের ফসলের আবাদ বেশ ভালো হয়। কাকা, এই যে ভুট্টা যে এখন শুকাইতে পারতেছেন না, নষ্ট হবে না? নষ্ট হতে একটু জ্বর এলাম না, এমনি রেখে দিবেন? এমনি কালকে জ্বর আমার মাটিতে থাকলে নষ্ট হবে না? না, ওই ধাবা করবো না। আর এবার মনে করে সালাম এরকম যদি ধরেন 2-3 দিন আল্লাহ না করুক রোদ উঠলো না, একটু গাছ জ্বালাবে, তাহলে তো নষ্ট। হ্যাঁ গাছ জ্বালাবে। আচ্ছা, কিন্তু কঠিন। এটা অসময়ের বৃষ্টি না? হ্যাঁ এই সময় তো আসলে বৃষ্টি হয় না ওই কথা ওইভাবে, মানে এত বেশি হয় না। এত হয় না। হ্যাঁ এবার খুবই ওই আল্লাহর রহমত, তেলের দাম বেশি। চাচার বাড়ি কি এই পাশে না ওই পাশে? আমার বাড়ি আর এই তো বড় বাড়ি থাকে, আমি ভেঙে গেলি গেলে আমি সিলেটপাড়া বাড়ি করছি। হ্যাঁ, ওই পারে গেছে। ওই সিলেটপাড়া দিচ্ছি না, ঘাস কি এটা গরুর জন্য? গরুর জন্য কাটতেছি। আর গরু বছর আছে কেমন? দুটো গাই আছে, গাই বাছুর আছে। জমি থেকে সংগ্রহ করে আনা ভুট্টা এভাবেই বস্তায় করে রেখে দিয়েছে। আসলে এই ভুট্টাগুলো এখন ভাঙানোর কথা, কিন্তু বর্তমান যে আবহাওয়া, সেই আবহাওয়ায় আসলে ভুট্টা ভাঙানো বা ভুট্টা শুকানোর জন্য উপযুক্ত নয়, যার কারণে এভাবেই বস্তা করে রাখা। কৃষক যেটি বলছিল, এই ভুট্টাটি আগামীকাল ভাঙাবে, তারপর আসলে যদি রোদ ওঠে তখন ভুট্টাগুলো শুকাবে, কিন্তু যদি রোদ না ওঠে সেই ক্ষেত্রে কৃষকের মাথায় হাত। দুর্গম এই চরাঞ্চলে এখন শুধু ভুট্টাই নয়, যারা অসময়ে বাদাম লাগিয়েছিল তাদের বাদামগুলো এখন সংগ্রহ করছে, পাশাপাশি পেঁয়াজ, এবং চরের নিচু জমিতে এক ধরনের ধান লাগানো হয়েছে, সেগুলোও ঘরে উঠছে। এই মুহূর্তে চরে দরকার পর্যাপ্ত রোদ। রোদের অভাবে আসলে ফসলগুলো নষ্ট হওয়ার উপক্রম। এক বস্তায় কি ভাই 1 মনের মতো আসে নাকি? না, আরো কম। কম আসে। আমরা প্রবেশ করেছি আরো একটি বাড়িতে। এই
উত্তরের চরে আমরা যখন প্রবেশ করেছি ঠিক তখন থেকেই বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না। এখনও আকাশে কালো মেঘ, সামনে বেঁধে রাখা ছাগল, বৃষ্টি আসবে তাই হয়তো ছাগলও চিল্লাচিল্লি করছে। এখানে একটা আউরি ঘর, গবাদি পশু রাখার জায়গা, বাড়ির উপরে রয়েছে সবজির মাচা, আর ঠিক সামনে এই যে ছোট্ট যে ঘরটি, চারপাশে সনের বেড়া, উপরে সোলার বেড়া, মাঝখানে পানি আটকানোর জন্য একটি পাতলা কাগজ। এটি হচ্ছে এই পরিবারের থাকার ঘর। এই যে সামনে বিছানা দেখা যাচ্ছে, বিছানার উপর গবাদি পশুর দুধ রাখা, একদম দরজাটি খোলা। চরের এই বাড়ি ঘরে চোরের ভয় আসলে সেইভাবে নেই, তাই তো মানুষগুলো এইভাবে খোলা বাড়ি রেখে চলে যায় মাঠে কাজ করতে। আমরা অনেক ডাকাডাকি করার পরও বাড়িতে কোনো লুকের অস্তিত্ব পেলাম না। ভালো আছেন আপা? এটা আপনাদের বাড়ি? বেড়াইতে আসছেন নাকি? ওনারা নাই, কেউ ওই যে মুরব্বী ছিল যে এই বাড়িতে, ডাকতেছি পাইলাম না। বর্ষায় যখন ব্রহ্মপুত্র রুদ্র রূপ ধারণ করে, তখন এই জনপদ হয়ে ওঠে এক ভয়াল যুদ্ধক্ষেত্র। ঘরবাড়ি হারায়, ফসল হারায়, তবুও মানুষ হারায় না বেঁচে থাকার সাহস। কারণ চরবাসীরা জানে, নদী যেমন কেড়ে নিতে পারে, ঠিক তেমনই আবার নতুন করে বাঁচিবার জমিও উপহার দেয়। শীতের সকালে শিশির ভেজা কাশবন, বিস্তীর্ণ বালুর চর, গরুর গাড়ি ধীরে ধীরে চলা, আর আকাশচূড়া উড়ে যাওয়া পাখির দল, সব মিলিয়ে এই চর বাংলা যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। কখনো কষ্ট আছে, অভাব আছে, কিন্তু মানুষের প্রতি মানুষের অদ্ভুত মায়া। এখানে রয়েছে কলার গাছ, আর এই পাশটাতে মিষ্টি কুমড়া। নতুন করে আরো অনেকগুলো সবজির চারা লাগানো হয়েছে। মূলত এইভাবেই কৃষিকাজ, গবাদি পশু পালন আর ঘরের চারপাশে বিভিন্ন ধরনের সবজির মাচা, ঠিক এভাবেই চরের মানুষের অর্থনীতির যোগান হয়। গরুগুলা কি আপনারই? এই দুইটাই আপনার? তো আবাদ মৌসুম করছেন চরে নাকি? হ্যাঁ করছি, ভুট্টা মুট্টা বুঝছি, ভুট্টা কি উঠাইছেন? কিছু ওটার বাহি আছে কিছু। আপনার ট্রাক্টর দেখলাম, আপনি নিজেই চাষ করেন এগুলো দিয়ে? হ্যাঁ নিজে চাষ করে, ড্রাইভার আছে। ড্রাইভার আছে। চরে তো মোটামুটি এগুলা দিয়ে চাষাবাদ হয় এখন। হ্যাঁ আমার গাড়ি দিয়ে চারটা পুরোটাই আপনার? আমার গাড়ি চাষ করে। একটা সময় তো ছিল গরু লাঙ্গল দিয়ে হাল চাষ করে, এখন চরগুলাতে হচ্ছে ট্রাক্টরে হচ্ছে। ট্রাক্টর ছাড়া তো আলবা সম্ভব না। তেমনিতে আবাদ মৌসুম করে চাষবাস করে তো আল্লাহর রহমতে ভালো আছে। হ্যাঁ দিন কাল আল্লাহ ভালোই নিতেছে। আচ্ছা, যখন বর্ষাকাল হয় তখন আপনাদের এখানে পানি কেমন আসে? পানি অনেক হয়, পানি ছাড়া থাকি করি না মানুষ। 2-1 বছরের মধ্যে বন্যা হয়েছে? 2 বছরের মধ্যে বন্যা হয় না, 2 বছর আগে বন্যা হয়েছিল, এটা তো আর প্রায় তলাতল অবস্থা ছিল। এই যে খারাপ আছে যে জায়গাটা, তখন তো গরু বাছুর নিয়ে থাকে না তো মানুষ, ডালার তখন ওই পারে যাইতে হয়। নদী তীরবর্তী চরাঞ্চলগুলোতে গেলে বেশিরভাগ বাড়িতেই দেখা মিলবে গবাদি পশু, অর্থাৎ ছাগল, গরু, ভেড়া কিংবা মহিষ। কারণ চরাঞ্চলের মানুষদের আয় উপার্জনের একটি প্রধান উৎস হচ্ছে গবাদি পশু পালন। এখন ভোর দুপুরবেলা, এই সময়টাতে চরাঞ্চলের বাড়িঘরগুলোতে গেলে সেভাবে মানুষের দেখা মেলে না, কারণ তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য মাঠে কিংবা নদীর ওপারে কোনো কাজে ব্যস্ত থাকে। বর্ষা আসার আগেই নদীতে নতুন পানি আসতে শুরু করেছে, আর সেই সাথে বেলা ফোরানোর আগেই আমরা নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য খেয়ানৌকায় করে নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষদের সাথে ওপারে যাচ্ছি। এই প্রামাণ্যচিত্র শুধু একটি অঞ্চলের গল্প নয়, এটি সংগ্রামী মানুষদের গল্প। ব্রহ্মপুত্রের ঢেউয়ের মতোই যারা প্রতিনিয়ত লড়ে যায় জীবন যুদ্ধের সঙ্গে। চরাঞ্চলের সেই মানুষগুলোর হাসি, কান্না, আশা, নিরাশা আর শত কষ্টের মাঝেও টিকে থাকার
অদম্য শক্তিকেই তুলে ধরা হয়েছে আমাদের এই আজকের যাত্রায়। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো জেলায়। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।